এই যে ২৬ সালে, এটা কোন সালের প্রশ্ন? ২৬ সাল। ২৬ সালের প্রশ্ন, পরিবেশ রসায়ন থেকে আসা। এই প্রশ্নটা যদি আমরা সলভ করি, প্রথমে গ নাম্বারটা যদি সলভ করি, এখানে বলা হয়েছে যে গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তো গতিশক্তি নির্ণয়ের সূত্র হলো ইকে ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু এন ইন্টু আর টি। তো এখন গতিশক্তি নির্ণয়ের যেই সূত্র, এখানে 3/2 ইন্টু W/M আর হলো টি। তাহলে এখানে কিন্তু ডাব্লিউর ভ্যালু দেওয়া আছে। ডাব্লিউর ভ্যালু কত দেওয়া আছে? 20 গ্রাম। আর এর ভ্যালু আমরা মুখস্থ পারি 8.314। আর এই জায়গায় টি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 298 কেলভিন। তাহলে জাস্ট আমার এই জায়গায় লাগবে এম এর ভ্যালুটা। তো এম এর ভ্যালুটা যে আমি বের করব, এম এর ভ্যালুটা বের করার জন্য আমাকে জাস্ট বলা আছে যে চুনা পাথরের বিয়োজনে সৃষ্টি হয়েছে। তাহলে চুনা পাথর হলো ক্যালসিয়াম কার্বনেট। এটারে যখন আমি বিয়োজিত করব, তখন এই জায়গা থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি 3/2 ইন্টু ডাব্লিউর ভ্যালু আছে কত? 20 গ্রাম। আর নিচে আছে কত গ্রাম? 44 গ্রাম ইন্টু 8.314। আর টি এর ভ্যালু আছে 298 কেলভিন। তো এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা করার জন্য আমার ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, আমি ক্যালকুলেটরটা নিয়ে বসি নাই, ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। তাহলে এখানে আলটিমেটলি কত আসে? আলটিমেটলি আসে যে 1689.253 এত জুল। তো এটার গ নাম্বারটা সমাধান করা শেষ। এবারকে যদি আমরা 4 নাম্বারটা সমাধান করি, যে 2 নং পাত্রের গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণের পরিবর্তিত রূপ আলোচনা করো। তাহলে 2 নং পাত্রে যে গ্যাস আছে, ওই গ্যাসের ক্ষেত্রে আমি আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণটা যে আমার আলোচনা করতে বলা হয়েছে, বা 2 নং পাত্রের গ্যাসের সমন্বয় সমীকরণের পরিবর্তিত রূপ আলোচনা করো। আচ্ছা, 2 নং পাত্রের যে গ্যাসটা আছে, এখানেও কিন্তু 2 নং পাত্রে যে গ্যাসটা আছে, এটার উদ্দীপকটাও আমার এখানে উঠানো হয় নাই। তো 2 নং পাত্রের যে গ্যাসটা আছে, এটা KClO3 এর বিয়োজনে সৃষ্টি হয়েছে। KClO3 এর বিয়োজনে সৃষ্টি। 2 নং পাত্রের যে গ্যাসটা আছে, সেটা KClO3 এর বিয়োজনে সৃষ্টি। 1 নং পাত্রে যে গ্যাসটা ছিল, সেটা চুনা পাথরের বিয়োজনে সৃষ্টি হয়েছে। আর 2 নং পাত্রের যে গ্যাসটা আছে, এটা KClO3 এর বিয়োজনে সৃষ্টি হয়েছে। তো এখন আমি যদি KClO3 এর বিয়োজিত করি, তাহলে দেখো KClO3 এটারে যখন আমি কি তাপ দিব, তাপ দিলে এখানে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর সাথে অক্সিজেন উৎপন্ন হবে। তো বিক্রিয়াটা সমতা করার জন্য এখানে দেওয়া লাগবে 2, তখন এখানে দেওয়া লাগবে 3, আর এখানে দেওয়া লাগবে 2। তাহলে পটাশিয়াম ক্লোরেট এর বিয়োজনে সৃষ্ট তোমার যে গ্যাসটা, সেটা হলো কি গ্যাস? অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাসের আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণের পরিবর্তিত রূপ। এখন এই যে অক্সিজেন গ্যাস, সে যখন আদর্শ গ্যাস হিসাবে আচরণ করবে, সে যখন কি গ্যাস? সে যখন আদর্শ গ্যাস, তখন কিন্তু আমরা বলতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু NRT। এই অক্সিজেন গ্যাস এখানে বলছে সমন্বয় গ্যাসের পরিবর্তিত রূপ, অর্থাৎ এরা যখন বাস্তব গ্যাস আকারে মানে আচরণ করবে, তখন কিন্তু তার যে সমীকরণ হবে, সেটা হবে P+N² ডিভাইডেড বাই V²। আর এই জায়গায় আমরা বলতে পারবো তখন যে V - NB ইজ ইকুয়াল টু NRT। অর্থাৎ আদর্শ গ্যাস থেকে বাস্তব সমীকরণের তোমরা যারা মানে ক্লাস করছো, তারা তো জানো যে আদর্শ গ্যাস থেকে বাস্তব সমীকরণের যে রূপান্তরের সময় কিন্তু আমার যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু আমি প্রতিপাদন করে দেখাইছি। তাহলে এই জায়গায় সমীকরণের যে প্রতিপাদন, সমীকরণের
প্রতিপাদন, এই প্রতিপাদনটা লিখে দিলেই হয়ে যাবে। সমীকরণের যে প্রতিপাদন, এই প্রতিপাদন লিখে দিলেই হয়ে যাবে। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? সমীকরণের যে প্রতিপাদন আছে, এই প্রতিপাদনটা যদি তোমরা লিখে দিতে পারো তাহলেই এনাফ। এখন সমীকরণের প্রতিপাদন কি আমার আবার করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরা পারবা? আগে ওইটা বলো, সমীকরণের প্রতিপাদন কি করে দেওয়া লাগবে না পারবা? আচ্ছা, সমীকরণের প্রতিপাদনটা করে মুখে মুখে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এই যে বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিপাদন, দেখো এই যে বাস্তব গ্যাসের সমীকরণের যে প্রতিপাদন, প্রতিপাদনটাতে কি লাগবা দেখো। তো প্রথমেই হলো তোমার চাপের সমীকরণ। প্রথমেই ধরো চাপের সংশোধন, এভাবে শিখেছিলাম না যে চাপের সংশোধন। তো প্রথমেই কি বলবা যে আদর্শ গ্যাসের অণুসমূহের মাঝে কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। এই যে একটা গ্যাসের অণুর সাথে আরেকটা গ্যাসের অণুর কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এটা কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের অণুসমূহের মাঝে কি আন্তঃআণবিক আকর্ষণ আর বিকর্ষণ আছে? বাস্তব গ্যাসের অণুসমূহের মাঝে আন্তঃআণবিক আকর্ষণ আর বিকর্ষণ থাকার কারণে তারা তাদের যে গ্যাসের পাত্রে যে প্রেসার, এই প্রেসারটা এই প্রেসারের সাথে আমার আন্তঃআণবিক আকর্ষণের যে ভ্যালুটা এটা যোগ করতে হবে, সেটা কি পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ঠিক আছে। আর আয়তনের ক্ষেত্রে আমরা কি জানি যে গ্যাসের অণুসমূহের নিজস্ব কোনো আয়তন নাই, গ্যাসেরকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই দখল করে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি বলা হয়েছে, না, গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তন আছে। ওই গ্যাসের অণুসমূহের যে নিজস্ব আয়তন সেটার বিয়োগ করা লাগে, এই কারণে কি আমরা ভি মাইনাস এন বি লিখতাম, মনে আছে? ওই যে খাতা, ঠিক আছে, খাতা থেকে পুরাটা একদম টিটিএম টান টান মুখস্থ করে যাব। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমার আসে, এটা অনেক ফেমাস একটা প্রশ্ন, এখানে কঠিন কোনো কিছুই নাই। এরপর আসো সেকেন্ড প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে অনেক ভেজাল, এই প্রশ্নটা কমপ্লিটলি ভুল আমার মতে, তোমরা নিজেরাও বুঝবে এটা কেন ভুল। দেখো এখানে কি বলছে যে 250 মিলিলিটার বি যৌগ উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃযৌগের পরিমাণ। বি যৌগটা কিভাবে উৎপন্ন করছো? ফেরাস সালফেটের জারণে। তো ফেরাস সালফেটে জারণ করা লাগবে এফইএস। তোমরা যদিও এখনো জৈব যৌগ পড়ো নাই, জৈব যৌগ পড়লে বোঝা যাইতো যে এফইএসটা তুমি যখন জারণ করছো, জারণ করবা আসলে অক্সিজেনের উপস্থিতিতে। দহন বিক্রিয়া যদি বলতো তাহলে আরেকটু ইজিয়ার হইতো, কিন্তু এখানে বলছে জারণ। যেহেতু এটা বোর্ড পরীক্ষা দেওয়ার সময় তো তোমরা জৈব যৌগ পড়িয়ে যাবা, তখন তো তোমরা বুঝবা যে জারণ করার জন্য অক্সিজেন ঢুকানো লাগে। তো এই জায়গায় যখন জারণ করবা, জারণ করলে এই জায়গায় এফইও ফেরাস অক্সাইড উৎপন্ন হয়, আরেকটা সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা সমতা নিয়ে অনেক ভেজাল করে, তা আমার মতে এত ভেজাল না করে এটাই সবচেয়ে ভালো বুদ্ধি বললে আমার কাছে মনে হয়েছে। সেটা হলো যে এই জায়গায় যদি আমি জাস্ট 3/2 দিয়ে দিই, এই জায়গায় যদি আমি জাস্ট কত দিয়ে দিই, 3/2 দিয়ে দিই। 3/2 যদি দিয়ে দিই তাহলেই কিন্তু গ্যাসের যেই সমতাকৃত সমাধান সেটা হয়ে গেল। তা এখন কোশ্চেনটা কমপ্লিটলি ভুল, কিন্তু আমি দেখো আমি যখন কোশ্চেনটা সমাধান করব তখন দেখবা তোমরা বুঝতেই পারতেছো না যে এই জায়গায় ভুল আছে। দেখো এখানে 250 মিলিলিটার বি গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃযৌগের পরিমাণ বের করতে বলছে। এখানে কিন্তু ওনারা যেই ভ্যালুগুলা দিছে বা যেই ডাটাগুলা দিছে, এই ডাটাগুলা কমপ্লিটলি গহ করতে কাজে লাগে। বুঝছো বিষয়টা? এই ডাটাটা গহ করতে কাজে লাগে। এই ডাটাটা গহ করতে এই ডাটার একটা ডাটাও ইউজ করা যাবে না। এই জিনিসটাই পরীক্ষার হলে বসে আসলে বোঝাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। বুঝছো বিষয়টা? এই যে বি গ্যাসের যে এতগুলা ডাটা দিছে, এই ডাটাগুলা যদি আমি কোনো কারণে গতে ইউজ করতে যাই তাহলে কিন্তু আমি আসলে অঙ্কটা কোনোভাবে মিলাইতে পারবো না। আমার এই অঙ্কটা আরেকটা কথা, এই অঙ্কটা যে আমি 250 মিলিলিটার বি গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃযৌগের পরিমাণ, মাতৃযৌগকে এটা কি তোমরা বুঝছো? মাতৃযৌগকে, মাতৃযৌগ কিন্তু ফেরাস সালফেট, এটাই হলো মাতৃযৌগ। বুঝছি বিষয়টা? এটাই হলো কি মাতৃযৌগ। এখন এই জায়গায় আমার মতে এখানে 1 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, 1 মোল। আর ওই 1 মোলের আয়তন কিন্তু 22.4 লিটার। 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। আর এফইএস ফেরাস সালফার, ঠিক আছে, এফইএস এটার আণবিক ভর কত? দেখো 55.85 প্লাস কত? 32। এটা হলো কি আণবিক ভর, 55.85 প্লাস 32, এটা হলো কি আণবিক ভর। এই আণবিক ভরটা কত? আণবিক ভর হলো 87.85। এটার আণবিক ভর কত? 87.85। তো আমি কি বলতে পারি না এই জায়গা থেকে যে 87.85 গ্রাম থেকে, গ্রাম এফইএস থেকে, দেখো 88.85 এত গ্রাম এফইএস থেকে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। সুতরাং হ্যাঁ, এই কথাটাকে আমি বলতে পারি, এই কথাটা তো আমি বলতে পারি। এই কথাটা যদি আমি বলতে পারি, দেখো এই কথাটা যদি আমি বলতে পারি তাহলে তো আমি এটাও বলতে পারি যে 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে 87.85 গ্রাম ফেরাস সালফার থেকে।
সুতরাং 250 লিটার, সরি 250 লিটার না, 250 ইন্টু 10 কিউব লিটার, 250 ইন্টু 10 ইনভার্স 3, সরি 250 ইন্টু 10 ইনভার্স 3 লিটার সালফার ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হবে। মানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে 87.85 ইন্টু 250 ইন্টু 10 ইনভার্স 3, 250 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 22.4 লিটার, 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড লাগবে। বলা যায়, বলা যায় কথাটা, 22.4 লিটার সালফার ডাইঅক্সাইড লাগবে। বুঝছি? আচ্ছা, তাহলে এই হিসাবটা যদি আমরা করি তখন কত আসে? 87.85 ইন্টু 250 ইন্টু 10 ইনভার্স 3, 200, তোমাদের কাছে ক্যালকুলেটার আছে? আরে 250 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই নিচে যদি যায় ডিভাইডেড বাই 22.4 এত লিটার, তখন অ্যান্সার আসে 0.98 গ্রাম। কত গ্রাম লাগে? 0.98 গ্রাম। এই পরিমাণ তোমার ফেরাস সালফেট লাগে বা এই পরিমাণ মাতৃযৌগ লাগে এই 250 মিলিলিটার বি গ্যাস অর্থাৎ সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে। এখন এই জায়গায় আমার কাছে যে ভুলটা মনে হয়েছে, আমি যে এসটিপি ধরে অঙ্কটা করলাম, আমি তো এই অঙ্কটা কি ধরে করছি? এসটিপি ধরে করছি না? আমার কি কেউ বলছে এসটিপি ধরে অঙ্ক করতে? কথাটা বুঝছো? আমার কি কেউ বলছে এসটিপি ধরে অঙ্ক করতে? এটাই, এই জায়গাটাতে আমার কাছে আসলে এটা মানে প্রশ্নটা অসম্পূর্ণ বলে মনে হচ্ছে আর কি। এখন বাকি গেল 0.98 গ্রাম আমার মতে আসে। তো পরের অঙ্কটা যদি আমরা দেখি, মানে গহ নাম্বারটা, এখানে আমার বলছে এওবি গ্যাস তরলে পরিণত হওয়ার ক্রম সংকোচনশীলতা গুণাঙ্কের মাধ্যমে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা দেখি, এখানে তোমার এ আর বি গ্যাস, তো এই গ্যাসের ক্ষেত্রে দেখো ক্রম সংকোচনশীলতা, এটা কি জেড না? জেড। তো এটার ক্ষেত্রে কি আমার জেড এ বের করা লাগবে, আর এটার ক্ষেত্রে কি জেড বি বের করা লাগবে। তাহলে জেড এ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে পি এ ভি এ ডিভাইডেড বাই এন এ আর টি এ। তাহলে দেখো এই জায়গায় এ গ্যাসের ক্ষেত্রে পি এর ভ্যালু দেওয়া আছে তোমার 24.63 ইন্টু ভি এর ভ্যালু দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব। তাহলে আমরা জানি কিন্তু 1 ডেসিমিটার কিউব যেই কথা, 1 লিটার একই কথা। তাহলে 1 ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু দেখো 11 গ্রাম। কত গ্রাম? 11 গ্রাম। তো 11 গ্রাম যে ওনারা বলছে, 11 গ্রাম এটা আমি বসাইতে পারি 11 গ্রাম ডিভাইডেড বাই, আর এই গ্যাসটা কি? দেখো এই গ্যাসটা চুনা পাথরের বিয়োজনে সৃষ্টি হয়েছে। তাহলে চুনা পাথরের বিয়োজনে কোন গ্যাস সৃষ্টি হয়? কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হলো কিন্তু 44। তাহলে এই জায়গায় আমি বসাইতে পারি 44, আর এন এর জায়গায় আমি বসাবো কি ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত আছে? 11, আর এটার ভ্যালু কত আছে? 44 ইন্টু 0.0821 ইন্টু টি, টি এর ভ্যালু কত আছে? টি এর ভ্যালু আছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। তখন এই জেড এর ভ্যালু আসে 4, আর এর ভ্যালু আমরা কত বসাইছি? 0.0821 বসাইছি। এবারকার দেখো জেড বি, বি এর ভ্যালু যখন আমরা বের করব তখন আবার পিবি ভিবি ডিভাইডেড বাই এন আর টিবি, এনবি আর টিবি। এখন পি এর ভ্যালু দেখো এটিএম এ দিয়ে রাখছে, কত ভালো। এরপরে ভি এর ভ্যালু লিটারে দিয়ে রাখছে, ভালো। এন এর ভ্যালু যে আমি বের করব, এন এর ভ্যালু কয় গ্রাম আছে? 64 গ্রাম আছে। কত গ্রাম আছে? 64 গ্রাম আছে। আর বি গ্যাসটা হলো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরও কিন্তু তোমার 64ই হবে, কেননা অক্সিজেন 32, সালফারও 32, 64ই হবে। তাহলে আলটিমেটলি এন এর ভ্যালু হয়ে যাবে 1 মোল। এন এর ভ্যালু কয় মোল হয়ে যাবে? 1 মোল হয়ে যাবে। তাহলে আমি যদি এগুলা ক্যালকুলেটারে বসাই, তাহলে পিবি, পি এর ভ্যালু কত আছে? পি এর ভ্যালু আছে তোমার, পি এর ভ্যালুটা কোথায়? হ্যাঁ, পি এর ভ্যালু আছে 50 এটিএম, ভি এর ভ্যালু আছে তোমার 0.35 লিটার, এরপর এন এর ভ্যালু হলো 1 মোল 0.0821 ইন্টু টি এর ভ্যালু আছে কত? তোমার টি এর ভ্যালু 300 কেলভিন দিয়েই দিছে, কত ভালো। তখন জেড এর ভ্যালু আসে তোমার 0.71। তাহলে দেখো এই জায়গায় জেড এর ভ্যালু আসছে 4, এই জায়গায় আসছে 4, ঠিক আছে? এক জায়গায় আসছে 4, এই জায়গায় আসছে 4, আর এই জায়গায় আসছে মাত্র 0.71। যেহেতু জেড এ ইজ গ্রেটার দেন জেড বি, তাহলে সংকোচনশীলতা গুণাঙ্কের মাধ্যমে তরলে পরিণত হওয়ার ক্রম, তরলে পরিণত কে আগে হবে বলো তো? জেড বি আগে তরলে পরিণত হবে, জেড এ পরে তরলে পরিণত হবে। তাহলে তরলে পরিণত হওয়ার ক্রম কিন্তু এটা, দেখো তরলে পরিণত হওয়ার ক্রম কিন্তু এটা। বুঝছি বিষয়টা? ওকে।